5 আগস্টের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতিতে আবারও একটি আলোচনা নতুন করে সামনে এসেছে। জামায়াত ইসলামী ও আওয়ামী লীগের সম্ভাব্য সমঝোতা। রাজনীতিতে স্থায়ী শত্রু বা বন্ধু বলে কিছু নেই, এই বাস্তবতায় যেন আবার প্রমাণিত হতে চলেছে। একসময় যাদের মধ্যে ছিল চরম বিরোধ, সময়ের প্রয়োজনে তাদের মধ্যেই গড়ে উঠতে পারে কৌশলগত বোঝাপড়া। বর্তমান পরিস্থিতিতে সেই সম্ভাবনাকেই গুরুত্ব দিয়ে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। জামায়াত এবার স্পষ্টভাবে ক্ষমতায় যাওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে। তাদের সাংগঠনিক কাঠামো দেশ জুড়ে সক্রিয়, সরকারের ভেতরে রয়েছে প্রতিনিধি এবং দেশের বাইরে প্রভাবশালী কিছু মহলের সমর্থনও তারা পাচ্ছে বলে আলোচনা রয়েছে। এই প্রেক্ষাপটে জামায়াত মনে করছে এবারের নির্বাচন তাদের জন্য সবচেয়ে বড় সুযোগ। আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা হলে সেই পথ আরও সহজ হতে পারে। জামায়াত ও আওয়ামী লীগের সম্পর্ক নতুন নয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বহু আগেই বলেছিলেন, জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক ঐতিহাসিক। এই মন্তব্যের বাস্তব ভিত্তি রয়েছে 1986 সালের নির্বাচনে। এরশাদ সরকারের সময় তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও বাম দলগুলো নির্বাচন বর্জন করলেও অংশ নিয়েছিল আওয়ামী লীগ ও জামায়াত। শুধু তাই নয়, সে সময় আসন সমঝোতাও হয়েছিল। আওয়ামী লীগ 42টি আসনের সরাসরি প্রার্থী দেয়নি। কোথাও জোটের প্রার্থী দাঁড় করানো হয়েছিল, আবার কোথাও প্রার্থী থাকলেও প্রচারণায় ছিল স্পষ্ট স্বয়ংক্রিয়তা। এই সমঝোতার বিষয়টি সে সময় মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর নজরেও ছিল। জামায়াতকে এত বড় ছাড় আর কেউ কখনো দেয়নি। জামাত আওয়ামী লীগের এই মধুর সম্পর্ক 1991 সালের নির্বাচনের পরও পুরোপুরি ভাঙেনি। বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলনে আওয়ামী লীগের সঙ্গে জামায়াতও যুক্ত হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে যুগপথ আন্দোলনের রাজনীতি তখন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়। তবে 1996 সালের নির্বাচনে জামায়াত কারো সঙ্গে জোট না করে এককভাবে নির্বাচন করে। সে নির্বাচনে তারা উল্লেখযোগ্য ভোট পেলেও আসন সংখ্যা ছিল খুবই কম, যা তাদের জন্য রাজনৈতিকভাবে হতাশাজনক ছিল। 2001 সালের নির্বাচনে জামায়াত আবার বিএনপির সঙ্গে জোটে যায় এবং ক্ষমতার অংশীদার হয়। বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় জামায়াত দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পায়। সে সময় সরকারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগে জামায়াতের নামও জড়িয়ে পড়ে। শিল্প মন্ত্রণালয়ের অধীন একাধিক রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। পাশাপাশি গ্যাটকো দুর্নীতি মামলা, 10 ট্রাক অস্ত্র মামলার মতো আলোচিত ঘটনায় জামায়াত নেতাদের সংশ্লিষ্টতার অভিযোগ উঠে আসে। 2008 সালের নির্বাচনে জামায়াত ইতিহাসের সবচেয়ে বাজে ফল করে। এরপর 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসে এবং 2010 সালে যুদ্ধাপরাধের বিচার শুরু হয়। এখান থেকেই আওয়ামী লীগ ও জামায়াতের সম্পর্ক নতুন মোড় নেয়। 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর বিএনপি নির্বাচন বর্জনের ঘোষণা দিলে রাজনৈতিক সংকট তৈরি হয়। সে সময় আওয়ামী লীগ জামায়াতের সঙ্গে সমঝোতার চেষ্টা করেছিল, এমন অভিযোগ রাজনৈতিক অঙ্গনে আলোচিত হয়। 2012 সালে কাদের মোল্লার যাবজ্জীবন দণ্ডের রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে তার হাসিমুখে প্রতিক্রিয়া জনমনে গভীর সন্দেহ তৈরি করে। এরই ধারাবাহিকতায় তরুণ সমাজ রাজপথে নামে এবং শাহবাগের গণজাগরণ মঞ্চ গড়ে ওঠে। প্রবল জনচাপের মুখে আওয়ামী লীগ তখন জামায়াতের সঙ্গে দূরত্ব বাড়ায়। একে একে যুদ্ধ অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হয়, জামায়াতের নিবন্ধন বাতিল হয় এবং শেষ পর্যন্ত রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়। দীর্ঘ 16 বছর ক্ষমতার বাইরে ও চাপের মধ্যে থাকার পর জামায়াত এখন যে কোনো মূল্যে ক্ষমতায় যেতে চায়। বিরোধী দলে থাকলে পুরনো মামলা, নতুন মামলার ঝুঁকি এবং আন্তর্জাতিক সমর্থন হারানোর আশঙ্কা তাদের জন্য বড় উদ্বেগ। সে কারণেই জামায়াত নিজেদের রাজনৈতিক ভাষা বদলাতে শুরু করেছে। ইসলামী শাসনের বদলে কল্যাণমূলক রাষ্ট্রের কথা বলা হচ্ছে, ভারতের সঙ্গে সুসম্পর্কের বার্তা দেওয়া হচ্ছে এবং দলীয় মনোনয়নে বৈচিত্র্য আনার চেষ্টা চলছে। এমনকি প্রথমবারের মতো একজন হিন্দু নেতাকেও মনোনয়ন দেওয়া হয়েছে। এই বাস্তবতায় আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার আলোচনা আবার সামনে এসেছে। অনেকের মতে এই সমঝোতা ইতোমধ্যেই অনেক ক্ষেত্রে কার্যকর হয়েছে। ডাকসু ও বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র শিবিরের বড় ধরনের সাফল্যকে তার প্রমাণ হিসেবে দেখছেন অনেকে। ডাকসু নির্বাচনে বিপুল ভোট পড়েছে, যার একটি অংশ নিষিদ্ধ ছাত্রলীগের সমর্থকদের বলেই ধারণা করা হচ্ছে।
আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময়ও ছাত্র শিবিরের অনেক নেতা ছাত্রলীগের ভেতর থেকে রাজনীতি করেছেন। দলীয় গোয়েন্দা কাঠামো এসব জানার পরও তাদের অনেককে পদ দেওয়া হয়েছে। এর মাধ্যমে জামায়াতকে কৌশলগতভাবে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হয়েছিল বলে বিশ্লেষকদের ধারণা। বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগের অনেক কেন্দ্রীয় নেতা দেশের বাইরে। দেশের ভেতরে থাকা নেতাকর্মীদের একটি অংশ বিভিন্ন জেলায় জামায়াতের আশ্রয়ে রয়েছেন। কেউ কেউ দল পরিবর্তনও করেছেন। লক্ষ্য একটাই, রাজনৈতিকভাবে টিকে থাকা। বিএনপির প্রতিহিংসার ভয়ে অনেক জায়গায় আওয়ামী লীগের কর্মী সমর্থকরা জামায়াতের সঙ্গেই সমঝোতা করে চলেছেন। এই প্রেক্ষাপটে বিএনপির অবস্থানও প্রশ্নের মুখে। তারেক রহমান দেশে ফিরলে রাজনৈতিক উত্তেজনা বাড়বে এমন প্রত্যাশা থাকলেও মাঠ পর্যায়ে তার প্রভাব কতটা পড়বে তা নিয়ে সংশয় আছে। নিরাপত্তা ঝুঁকির অজুহাতে বিএনপির প্রার্থীরা নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন। এই ঝুঁকির পেছনে পলাতক আওয়ামী লীগকে দায়ী করা হলেও বাস্তব রাজনীতিতে এর সুবিধা পাচ্ছে জামায়াত। সব মিলিয়ে প্রশ্ন এখন একটাই, জামায়াত ক্ষমতায় আসবে কিনা সেটা ভবিষ্যতের বিষয়। কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের জন্য জামায়াতের আশ্রয়ই টিকে থাকার সবচেয়ে বাস্তব পথ হয়ে উঠেছে। রাজনীতিতে আদর্শের চেয়ে টিকে থাকার লড়াই যখন বড় হয়ে ওঠে তখন সমঝোতায় হয়ে যায় শেষ অবলম্বন। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।